মোটামুটি কিছু জিনিস পড়া হয়েছে। জি স্যার। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আজকে বাফার সলিউশনের পিএইচ কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তাই তো? ওকে, আমরা ক্লাসটা শুরু করি। যেহেতু আজকে হচ্ছে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস, খুব বেশি সময় তোমাদের নেওয়া হবে না, তো জাস্ট চ্যাপ্টারটা শেষ করা হবে। তোমাদের ল্যাব কি শেষ হয়ে গেছে সবগুলো? একটা বাকি আছে। হ্যাঁ, আমাদের ল্যাবের কি অবস্থা, বা এই কোর্সের বাকি যে অংশটা ছিল ওইটার কি অবস্থা? আরিফ স্যার তোমাদের শেষ করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকে শেষ হলে 3টা অধ্যায় শেষ হবে, আর বাকি 3টা থাকবে। সেটা হয়তো আমরা ঈদের পরে যখন আমাদের আর নতুন করে ক্লাস শুরু হবে, মোটামুটি তখন আমরা শেষ করার চেষ্টা করবো। সো ওই 3টা চ্যাপ্টারের মধ্যে বড় চ্যাপ্টার হচ্ছে একটা, বাকিগুলো খুব ছোট ছোট চ্যাপ্টার। সো হয়তো সর্বোচ্চ আমাদের আর 7টা থেকে 8টা ক্লাস হতে লাগবে, আমাদের শেষ করে ফেলতে লাগবে। এবং ঈদের পরে যখন আমাদের আবার অনলাইনে ক্লাস শুরু হবে, তো প্রথম দিকে আমরা চাইবো একটা ক্লাস টেস্ট নিয়ে নেওয়ার জন্য, যে সেকেন্ড ক্লাস টেস্টটা বাকি আছে। সো কোন চ্যাপ্টার উপরে ক্লাস টেস্ট দেওয়া যায়? আমার কাছে মনে হয় কেমিক্যাল কাইনেটিক্সের উপর দিলে ভালো। ক্লাস টেস্ট গুলো সাথে সাথে দিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হয়। তো একটু লম্বা সময় করে দিতে গেলে যেটা সমস্যা, অনেকে দেখা যায় অনেক কিছু হয়তো ভুলে যায়। সাথে সাথে দিয়ে দিলে তোমাদের ধর পড়া থাকে, সেটাতে মার্কস তো পাইতে সুবিধা হয়। পরে দিতে গেলে সমস্যা পড়ে যায়, যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। ওকে, আমরা বাফার সলিউশনের কথা বলতেছিলাম লাস্ট ক্লাসে, যেখানে আমরা শেষ করছিলাম। তো বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যার মধ্যে যদি আমরা অ্যাসিড বা ক্ষার সামান্য পরিমাণে যোগ করি, তাহলে তার পিএইচ সেরকম কোনো পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট থাকে। যেহেতু বাফার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, একটা হচ্ছে বেসিক বাফার। অ্যাসিডিক বাফারটা মূলত তৈরি করা হয় কিভাবে? একটা দুর্বল অ্যাসিড এবং তার সল্টের থ্রুতে। বেসিক বাফারটাও সেম, একটা দুর্বল ক্ষার এবং তার সল্ট যদি মিক্সড করা হয়, দেন অ্যাসিডিক বাফার ও বেসিক বাফারটা তৈরি হয়। তো বাফারটা কাজ করে কিভাবে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখছিলাম। মানে একটা সলিউশন যখন বাফার হিসেবে কাজ করে, তার মধ্যে যদি সামান্য পরিমাণ ক্ষার যোগ করি সেটা কিভাবে নিউট্রাল হয়, এবং সামান্য পরিমাণ যদি অ্যাসিড যোগ করি সেটাও কিভাবে নিউট্রাল হয়, সেটা জাস্ট বিক্রিয়ার থ্রুতে দেখানো আছে। সো একটা অ্যাসিডিক বাফার পিএইচ আসলে ক্যালকুলেশন করে কিভাবে, উপরে লেখা দেখো কি আছে। The pH of an acidic buffer can be calculated from the dissociation constant Ka of the weak acid and the concentration of the acid and the salt used. Okay, fine. আমরা যে কোনো একটা অ্যাসিডিক বাফারে পিএইচ ক্যালকুলেশন করার সময় ধরে নিলাম একটা উইক অ্যাসিড, যেহেতু অ্যাসিডিক বাফারটা তৈরি হয় একটা উইক অ্যাসিড এবং তার সল্টের মাধ্যমে, যে কোনো একটা উইক অ্যাসিড HA ধরে নিলাম। সো আমরা জানি উইক অ্যাসিড পার্শিয়ালি ডিসোসিয়েট হয়, যার কারণে একটা ইকুইলিব্রিয়াম চিহ্ন দিতে হয়। সো এইচ এ যে একটা উইক অ্যাসিড, সে ডিসোসিয়েট হবে H প্লাস প্লাস A মাইনাস, এইভাবে রাখা। সো আমরা ল অফ মাস অ্যাকশন জানি, সেখান থেকে আমরা কি লিখতে পারি?
প্রোডাক্টের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই রিঅ্যাক্টেন্টের ঘনমাত্রার গুণফল, যেটা কনস্ট্যান্ট, সেটা কি কনস্ট্যান্ট? অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এ। ওকে, যেহেতু আমরা পিএইচ বের করব, সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে তুমি আলাদা করে ফেলো, বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। পরের লেখাটা দেখো, দ্য উইক অ্যাসিড ইজ অনলি স্লাইটলি ডিসোসিয়েটেড। ভালো করেই জানো দ্য উইক অ্যাসিড খুব সামান্য পরিমাণে ডিসোসিয়েট হয়, and its dissociation constant is further depressed এটা কি লেখা? and its dissociation is further depressed by the addition of the salt. কি বুঝলা এই লাইনটা দ্বারা? এই লাইনটা দ্বারা বলা হচ্ছে, আমরা এমনিতেই জানি যে একটা উইক অ্যাসিড খুব সামান্য পরিমাণে ডিসোসিয়েট হয়। সো এখানে যদি আমরা ওই সল্টের অ্যাসিড কি বলি, সল্টের অ্যাসিডের সল্ট যদি আমরা ইউজ করি, অ্যাসিডের সল্ট কোনটা? Na-, এটা হচ্ছে একটা সল্ট, তাই না? যখন তুমি ফার্দার সল্ট ইউজ করবা, তো সেটা কি দিবে? A- আয়ন সলিউশনে দিবে, কারণ আমরা জানি উইক অ্যাসিডের সল্ট ফুললি ডিসোসিয়েট হয়, যেটা আমরা প্রিভিয়াস একটা এক্সাম্পল থেকে দেখছিলাম। এবং এই যে কমন আয়ন ইফেক্ট, বি কেয়ারফুল, নামটা মনে রাখো, আমার সংজ্ঞা আকারে আসতে পারে যে কমন আয়ন ইফেক্ট কি। As a result, the equilibrium concentration of the unionized acid is nearly equal to the initial concentration of the acid. থেকে বোঝা যায় কথাটা কি বোঝায়? সে আমরা 500টা অ্যাসিডের অণু নিয়ে কাজ করতেছিলাম, সেখান থেকে মাত্র ধরে নাও খুব সামান্য পরিমাণ 10টা অ্যাসিড ডিসোসিয়েট হয়ে 10টা হাইড্রোজেন আয়ন, 10টা A- আয়ন তৈরি করছে। সো এরকম একটা সলিউশন যখন আমরা সল্ট দিব, ওই উইক অ্যাসিডের সল্ট Na, আমরা জানি সল্ট ফুললি ডিসোসিয়েট হয়, সো সল্ট কি কি আয়ন দিবে? A- প্লাস Na। ওকে, সো অ্যাসিড থেকেও A- আয়ন আসতেছে, সল্ট থেকেও A- আয়ন আসতেছে, তো এই আয়নটা কমন হয়ে গেল না? সো লাশাতেলিন থেকে আমরা জানি যখন কোন একটা বিক্রিয়ায় একটা ঘনমাত্রা বেড়ে যায়, তখন ইকুইলিব্রিয়াম বিক্রিয়া কোন দিকে যাবে? এই বিক্রিয়ার গতি বিপরীত দিকে বেশি হয়ে যাবে না? এই কথাটি এখানে লিখছে, concentration of the unionized acid is nearly equal to the initial concentration of the acid. So initially যে 500টা ছিল, এখান থেকে 10টা বিয়োজিত হয়েছিল, যখন আমরা সল্টটা দিলাম, এগুলো প্রায় 9টার মতোই আবার অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। সো ইনিশিয়ালি যে 500টা ছিল, পরে ধরো 499টার মতো, 498টা, অলমোস্ট সেম, একই রকম। সো এখন সলিউশনে, এই যে সলিউশন, এখন সলিউশনের যে A- আয়ন গুলো আছে, এই আয়ন গুলো কার আয়ন? কি অ্যাসিডের আয়ন না সল্টের আয়ন? সল্টের। স্যার যেহেতু অ্যাসিড। সবগুলো অ্যাসিড থেকে অ্যাসিডের আয়ন, সল্টের। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটা বুঝছো? বলা হচ্ছে, ধরে নিলাম আমরা 500টা অ্যাসিডের অণু নিয়ে কাজ করতেছিলাম, সেখান থেকে 10টা মাত্র বিয়োজিত হয়েছিল, 10টা বিয়োজিত হয়ে 10টা H+ এবং 10টা A- আয়ন তৈরি করে তারা ইকুইলিব্রিয়াম অবস্থা করেছে। তো এমন সল্ট করবা এন সোডিয়াম A, সো ওই সল্টটা যেহেতু পুরোপুরি ডিসোসিয়েট হয়, সো এই সল্ট কি কি আয়ন দিবে? A- আয়ন এবং সোডিয়াম আয়ন দিবে। সো এই যে A- আয়নটা কমন হয়ে গেল, সো ইকুইলিব্রিয়ামটা এখন কোন দিকে শিফট করবে? লাস্ট সাথে অনুসারে সে বিপরীত দিকে শিফট করবে, বাম দিকে।
সো বাম দিকে শিফট করে কি হবে, আলটিমেটলি আনডিসোসিয়েট HA মানে আনডিসোসিয়েট উইক অ্যাসিড, তার ঘনমাত্রা প্রথমে যেরকম ছিল ঠিক ওইরকম তৈরি করে ফেলবে। এটাই লিখছে এখানে দেখো, এজ এ রেজাল্ট যখন তুমি সল্টটাকে অ্যাড করলা, অ্যাড করার পরে কি হইলো, the equilibrium concentration of the unionized acid is nearly equal to the initial concentration of the acid. ইনিশিয়ালি তুমি যেই ঘনমাত্রা অ্যাসিডটা ইউজ করছিলা সল্ট ইউজ করাতে, এখন আনআয়োনাইজড অ্যাসিড গুলো ছিল, মলিকিউল গুলো ছিল, তার ঘনমাত্রা প্রথম ঘনমাত্রার মধ্যে হয়ে গেল। সো the equilibrium concentration of A minus is presumed to be equal to the initial concentration of salt added. সো এখন সলিউশন আমার A মাইনাস যে আয়নটা আছে সেটা পুরোটাই হচ্ছে আমার সল্ট থেকে আসছে। এই অঙ্কটা ক্লিয়ার? এই যে লাইনটি লিখছে, presumed to be equal to the initial concentration of the salt added, এটা বোঝা যাচ্ছে? তো কঠিন কিছু তো না। আচ্ছা আবার বলছি, বলা হচ্ছে যখন আমরা উইক অ্যাসিড অ্যাড করলাম, আমরা জানি উইক অ্যাসিড পার্শিয়ালি ডিসোসিয়েট হয়। সো যখন সে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে, এমন একটা অবস্থা এবং থেকে আমরা সল্ট দিব, লবণটা দিব, আমাদের লবণ এখানেও A মাইনাস আয়ন, উইক অ্যাসিডের A মাইনাস, এটা কমন আয়ন হয়ে গেল না? তো লাস্টের লাইনে কি বলে, যখন কোন একটা বিক্রিয়া ইকুইলিব্রিয়াম থাকা অবস্থায় বাইরে থেকে ঘনমাত্রা, চাপ, তাপমাত্রা যদি চেঞ্জ করা হয়, সো ইকুইলিব্রিয়াম এমন ভাবে শিফট করবে যাতে ওই এক্সেসটা মিনিমাইজ করা যায়, যতটুকু মিনিমাইজ করা সম্ভব। সো আমরা উদাহরণের সাপেক্ষে বলতেছিলাম, বুঝার সাপেক্ষে, যে যদি 500টা HA নিয়ে আমরা তৈরি করে, এমন একটা অবস্থা যদি বাইরে থেকে আমরা সল্ট লবণটা দিয়ে, যেখানে A মাইনাস কমন হয়ে গেল, অনুসারে বাম দিকে আসবে। কতক্ষণ পর্যন্ত আসবে? যতক্ষণ পর্যন্ত মোটামুটি আসা যায়। এই কথাটা এখানে লিখছে, as a result the equilibrium concentration of the unionized acid is nearly equal to the initial concentration of the acid. So এত পরিমাণ আসবে যে ইনিশিয়ালি আমি যে পরিমাণ অ্যাসিড দিছিলাম প্রায় সল্ট ইউজ করার কারণে এখন যে ঘনমাত্রা প্রায় আগের মতোই হয়ে গেছে। ওকে, তো সলিউশন এখন যে A মাইনাসটা আছে, এটা কার অ্যাসিড, কার থেকে আসছে? এই A মাইনাস আয়নটা এখন পুরোটাই হচ্ছে সল্ট থেকে আসছে। অ্যাসিড থেকে যেটা আসছিল তার ম্যাক্সিমামটাই আবার ব্যাক করে গেছে বিক্রিয়া করে। এটাই লিখছে, the equilibrium concentration of A minus is presumed to be equal to the initial concentration of the salt. এখন সলিউশন আমার যে A মাইনাস এর আয়নের ঘনমাত্রাটা আছে, এটা ধরে নেওয়া হয় পুরোটাই হচ্ছে সল্ট থেকে আসছে। এটা ওকে, এই কথাগুলো লেখার উদ্দেশ্যটা হচ্ছে, এত কথা আমি কেন লিখলাম, আমার ইকুয়েশন এখানে HA দেওয়া আছে, এখানে A মাইনাস দেওয়া আছে, তো H এর পরিবর্তে আমি কি লিখতে পারি? অ্যাসিড লিখতে পারি। A মাইনাস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? সল্ট লিখতে পারি, কারণ এই পুরো ঘনমাত্রাটাই হচ্ছে সল্ট, যার কারণে এত কথাবার্তা বলা। পরে কোশ্চেনে আসো, দেখো দেখা যাচ্ছে H এর পরিবর্তে সরাসরি অ্যাসিড লিখে দিচ্ছে এবং A মাইনাস এর পরিবর্তে সরাসরি সল্ট লিখতে হচ্ছে। ওকে, সো উপরের 2 নাম্বার যে ইকুয়েশনটা, যদি এই ইকুয়েশন যদি তুমি লগ দাও উভয় দিকে, মাইনাস লগ যদি গুণ করো, কি হবে? মাইনাস লগ H প্লাস ইকুয়াল টু মাইনাস লগ KA গুণাকারে মাইনাস লগ অ্যাসিড বেস সল্ট। ওকে, সো মাইনাস লগ H মানে কি? pH, মাইনাস লগ K মানে হচ্ছে pKa, আর লগ অ্যাসিড বেস সল্ট যেটা থাকলো। সো তুমি যখন মাইনাসটাকে প্লাসে কনভার্ট করবো, তখন জাস্ট ঘনমাত্রাগুলো জাস্ট অল্টার হয়ে যাবে।
আর কিছু না। আগে যেরকম অ্যাসিড ছিল উপরে, সল্ট নিচে ছিল, যদি তুমি জিনিসটাকে প্লাস করতে যাও সেক্ষেত্রে সল্টটা নিচে উপরে চলে যাবে, অ্যাসিডটা নিচে চলে যাবে। এটা খুব কমন জিনিস। সো এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন আরেকটা নাম আছে, এটাকে বলা হয় হ্যান্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন বা হ্যান্ডারসন ইকুয়েশন। পরীক্ষাতে যদি বাফার পিএইচ না লিখে হ্যান্ডারসন ইকুয়েশন লেখা হয়, সো কনফিউজ হওয়ার কিছু নাই, সেম ইকুয়েশনটাই তোমাকে প্রমাণ করতে হবে। অনেক সময় শুধুমাত্র হ্যান্ডারসন ইকুয়েশন লিখে, অনেক সময় বাফারের পিএইচ ক্যালকুলেশন লিখে। ইকুয়েশন পারা যাবে, এটা খুব কঠিন কিছু। আচ্ছা, সমস্যাটা বলি। সমস্যা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই ধরো সেম জিনিসই লিখো, কিন্তু মার্কস কেন কম বেশি হয় পরীক্ষাতে। অনেকে বলতে পারছে আমি তো ফুল আনসার করছি কিন্তু মার্ক ঠিক মতো আসেনি, বা কোথাও হয়তো সমস্যা হচ্ছে। সমস্যা আসলে কোথায়? ধরো এই ইকুয়েশন যদি পরীক্ষাতে আসে এবং সেটাতে যদি তোমার 10 মার্ক দেওয়া থাকে, তোমাকে অবশ্যই অবশ্যই এই যে মাঝখানের কথাগুলো এগুলো লিখতে হবে। যেমন এই যে কথাগুলো, বা এই যে কথাগুলো, এই জিনিসগুলো অবশ্যই তোমার খাতায় থাকতে হবে। যদি সরাসরি এখান থেকে শুরু করো, যেমন এখান থেকে শুরু করলাম, শুধুমাত্র ইকুয়েশন গুলো লিখে দিলাম, শুরু করে পরে চলে গেলাম কোথায়, পরের পেজ, এটা লিখলাম, এখান থেকে করলাম, মোটামুটি 5-6 লাইনে তোমার প্রমাণ শেষ। তা তুমি কি মনে করো 5-6 লাইন লেখার পরে তোমাকে সেটা ফুল মার্কস আশা করতে পারো? অনেকে দেখা যায় এই কাজটা করে আর কি। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বললাম যে অনেকের কমপ্লেইন থাকে যে স্যার আমি তো ফুল আনসার করছি, সবকিছু ঠিকই ছিল, আমার ফ্রেন্ড এত মার্ক পাইলো আমি কেন পাইলাম না? So, কেন পায় নাই সেটা হচ্ছে এই কারণে পায় নাই, তুমি জাস্ট ইকুয়েশন গুলো মুখস্থ করছো, ওগুলো থেকে লিখে দিচ্ছ। এটার মাঝখানে যে অনেক ধরনের কথা থাকে, বলে না রিড বিটুইন দ্য লাইন, দুই লাইনের মাঝখানে কি থাকে এগুলো পড়তে হয়, ওটা লিখতে হয়। বলে স্যার এগুলো তো খুব সহজ জিনিস, এগুলো তো বোঝা আছে, লিখলে না লিখলে সমস্যা কি? তা পুরো ইকুয়েশন তো না লিখলেও সমস্যা নেই, আমি বুঝতেছি ইকুয়েশন কিভাবে সলভ করতে হবে, জাস্ট কোশ্চেন তুলে দিয়ে দাও। আমি অনেক সময় কাকে দেখলাম পরীক্ষাতে শেখার সুযোগ কোশ্চেন লিখে দেয়, আনসার দিয়ে কোশ্চেনটা লিখে দেয়। সো এই টাইপের আর কি। So, যদি পরীক্ষাতে এটা আসে, অবশ্যই অবশ্যই এখানে যে প্রমাণটা করা আছে সেটা লিখতে হবে। ওকে, সো আমরা এই ইকুয়েশন দিয়ে কিভাবে ম্যাথ সলভ করা যায় দেখো। ফাইন্ড দ্য pH of a buffer solution containing 0.2 molar per liter sodium acetate and 0.15 molar liter Ka for acetic acid is 1.2। পারা যাবে? সল্টের ঘনমাত্রা বলে দেওয়া আছে, অ্যাসিডের ঘনমাত্রা বলে দেওয়া আছে, কে এর মানও বলা আছে, জাস্ট তোমাকে পিএইচ এর মানটা বলতে হবে। খুব কঠিন অঙ্ক না স্যার, এটা সহজ। সহজ একবারে। পারা যাবে স্যার। তোমার এই জিনিসগুলো খুবই সহজ, খুব কঠিন কিছু। পরের প্রবলেমটা দেখো, ক্যালকুলেট দ্য পিএইচ অফ এ বাফার সলিউশন দ্যাট ইজ 0.25 molar is formic acid and 0.1 molar in sodium format. Ka for formic acid is something দেওয়া আছে। আচ্ছা, সমস্যাটা হচ্ছে যদি তোমাকে এটাকে একটু ডিফিকাল্ট করতে বলে, যদি বলে এই সলিউশনের পিওএইচ কত, পিএইচ এর পরিবর্তে বলে দিল পিওএইচ, 14 থেকে বিয়োগ। জাস্ট পিএইচ ক্যালকুলেশন, জাস্ট 14 থেকে এটা বিয়োগ করে দাও, কঠিন কিছু।
অনেক সময় দেখা যায় এই যে নামগুলো সোডিয়াম এসিটেট বা এসিটিক অ্যাসিড, এগুলো সংকেত আকারে না লিখে জাস্ট নাম লিখতেছে। তো একটু সতর্ক থেকো যে আসলে কি লিখতেছে। যেমন সাপোজ সেকেন্ড যে অঙ্কটা দেওয়া আছে, এখানে তোমার এই লেখাটা ধরো দেওয়া ছিল না, ধরো এই লেখাটা বাদ। তো একটু খেয়াল করে দেখো যে হবে আর কোনটা সলভ হবে। নাম তো লিখেই আছে অ্যাসিড, যেখানে সোডিয়াম বা পটাশিয়াম থাকবে অ্যাসিডের সাথে, সেটাই হচ্ছে সল্ট। ওকে ফাইন। আর কি আছে, বাফার সলিউশনের ইম্পর্টেন্সটা কোথায়? আমরা জানি আমাদের যে বডিতে ব্লাড থাকে, ব্লাডের পিএইচটা হচ্ছে 7.5 7.45। কখনো পিএইচ এর মান কমে যায়, সামান্য বেড়ে, এর কিন্তু কারণ হয় আমাদের বডিতে কত ধরনের বিক্রিয়া, অসংখ্য ধরনের বিক্রিয়া। মানে বাফারটা আসলে কাজ করে কি হবে, আমাদের বডিতে যে কার্বন ডাই অক্সাইড এবং পানি, সেটা তৈরি করে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড খেয়াল করে দেখো, কথা শোনা যাচ্ছে? জি স্যার। না স্যার। কথা ওকে ওকে। সো খেয়াল করে দেখো, আমাদের বডিতে কার্বনিক বিক্রিয়া দুইটা দেয়। এই যে এই দুইটা বিক্রিয়া তৈরি হয়, এই কার্বনের সাথে যুক্ত হয়ে আবার বাইকার্বনেট আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন আকারে এটা বিক্রিয়া অবস্থা থাকে। কি লিখে আছে দেখো, সাম কার্বন ডাই অক্সাইড বাই ইন প্রোডাক্ট অফ সেলুলার মেটাবলিজম ইজ কেড। সমস্যা কিছু নেটে কি সমস্যা করতেছে? স্যার আপনার কথা স্যার স্পষ্ট শুনতে পাচ্ছি না স্যার, মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে স্যার। কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে, মাঝে মাঝে স্যার একটু কেটে 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 যাচ্ছে। ভিডিও স্লো আসতেছে স্যার, মানে স্ক্রিন শেয়ার আসছে। আচ্ছা সমস্যা, আমি কথা বলতেছি না এখন। এখন শোনা যাচ্ছে ঠিক মতো? আমার এখানে নেটে মনে হয় সমস্যা বলতেছে, কারণ আমি স্যার কথা ভালো দুইবার বোঝা এখান যাচ্ছে। থেকে বের হয়ে গেল। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বডিতে যে বাফারটা থাকে, কার্বনিক অ্যাসিড কোনো কথা ঠিকভাবে শোনা যাচ্ছে না স্যার। এই ফলে যদি কোনো কারণে বডিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, তাহলে আমাদের সেটা মৃত্যুর কারণ হতে পারে। এটা বলা হচ্ছে আর কিছু। স্যার আপনার কথা কিছুই বুঝতে পারিনি স্যার। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। কথা বলা যাচ্ছে? শুনতে পাচ্ছ কথা? স্যার শোনা যাচ্ছে না ভালোভাবে।
কেউ একজন পজ করো, কথা কি শোনা যাচ্ছে? স্যার ক্লিয়ার না সাউন্ডটা স্যার। স্যার স্ক্রিন শেয়ারটা নাই। আমি সিনহার বন্ধ করে দিয়েছি এখন। আমাদের অনেকেই দেখা যাচ্ছে থেকে মিটিং থেকে বের হয়ে যাচ্ছে, আবার হয়তো জয়েন করতেছে। এটা কি নেটের সমস্যার কারণে নাকি জুমের কোনো সমস্যা হচ্ছে? স্যার জুমের প্রবলেম হতে পারে স্যার। জুমের সমস্যা হওয়াটা অনেক স্বাভাবিক। গতকাল নাকি আমাদের ম্যাডাম ক্লাস নিতে পারেননি, জুমে নাকি সমস্যা হচ্ছিল, বুঝতে পারতেছিলেন না। আজকে কি একই সমস্যা হচ্ছে কিনা? এখন কি কথা মোটামুটি ক্লিয়ার? স্যার এখন তো কথা শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে, তাহলে আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করি, যেহেতু আমাদের মোটামুটি প্রায় শেষের দিকে, বেশি কিছু নাই, শেষ করে দিই এখন। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের বডিতে আসলে বাফারটা কিভাবে কাজ করে ব্লাডে, এখানে অনেক ধরনের চিত্রমিত্র দেওয়া আছে, জাস্ট বোঝার জন্য আর কি। Then আরেকটা অপশন ছিল অসওয়াল থিওরি। অসওয়াল থিওরিটা কি? এই থিওরি অনুসারে an acid base indicator is a weak organic acid or a weak organic base, and the letter E stands for complex organic group. Methyl and of them are both weak acids. আচ্ছা, তো কিভাবে টাইট্রেশন স্যার কথা তো শুনি। কালারগুলো চেঞ্জ করে না করে, তার উপর ভিতরে থিওরি আছে, জাস্ট কথা ভার্বালি কোনো কিছু লেখা আছে আর কি, আর কিছু না মনে হয়, পড়লে বোঝার কথা। বলো প্লিজ, কেউ বলতেছিল? কেউ কিছু বলতেছিল? স্যার সেভাবে কথা আসতেছিল না। এখন শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে, কিন্তু যখন রানিং কথা হয় তখন একটু কেটে কেটে আসছে। স্যার স্যার আপনি ফ্লুয়েন্টলি কথা বললে সেটা শোনা যাচ্ছে না, স্লো বললে শোনা যাচ্ছে। আর কত স্লো বলা যায়? আচ্ছা, অসওয়াল্ডের থিওরিটা আসলে কি? অসওয়াল্ডের থিওরিটা হচ্ছে মূলত ইন্ডিকেটর গুলো কিভাবে কালার শো করে ভিত্তি করে থিওরি দেওয়া। সো টাইট্রেশনের সময় আমরা যখন ইন্ডিকেটর ইউজ করি, ওই ইন্ডিকেটর গুলো এসিডিও মাধ্যমে একরকম কালার শো করে, বেসিক মাধ্যমে একরকম কালার শো করে। তো এটা কিভাবে করে মূলত তার উপর ভিত্তি করে কিছু ইকুয়েশন দেওয়া, আর কিছু না। দেন লাস্টে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের সময় যে গ্যাস ফর্ম করে, আমরা যে অ্যান্টাসিড টাইপের যে ক্যাপসুল গুলো খাই বা যে ওষুধগুলো খাই, তারা আসলে কিভাবে কাজ করে। আমরা একটু আগে দেখলাম আমাদের বডিতে কার্বনিক অ্যাসিড আয়নের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, এটা বাফার সলিউশন আকারে থাকে। তো যখন আমার বডিতে অতিরিক্ত যখন তোমার গ্যাসটা মূলত কি গ্যাস, জাস্ট এই ইকুয়েশনটা খেয়াল করে দেখো, ফার্স্ট ইকুয়েশনটা দেওয়া আছে। বডিতে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি গ্যাস। তো বাইরে থেকে আমরা যে ওষুধটা খাই, মেডিসিনটা, এটা আইদার ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট বা অ্যালুমিনিয়াম কার্বনেট, এইসব টাইপের কম্পাউন্ড থাকে যারা ক্ষার হিসেবে কাজ করে। যখন তুমি ক্ষারটা দিবা, আমরা জানি কি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি হয়, লবণ পানি উৎপন্ন করে, লবণ আর পানি, তাই না? তো তোমার শরীরে যে এক্সেস পরিমাণে অ্যাসিডটা থাকলো, এই অ্যাসিডটাকে এই ক্ষারটা মূলত নিউট্রাল করে দেয়। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্টাসিড বা যাই খাও গ্যাস্ট্রিকের জন্য ওই হয়। কিছু শোনা যাচ্ছে না, শোনা যায়নি স্যার। প্রায় 2 থেকে পরিমাণ অ্যাসিড
এখন শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার আপনি যখন বলতেছেন এখন শুনতে পাচ্ছে তখন শুনতে পাই, কিন্তু পরে আচ্ছা তো শুনতে পাই সমস্যা, না স্যার। আচ্ছা এই পেজটা তোমার সবার কাছে আছে না? এটা বন্ধ করে দিই, স্ক্রিন শেয়ারটা বন্ধ করে কথা বল। আমাদের লাস্টের পেজটাতে কি দেওয়া ছিল? দেওয়া ছিল যে আমাদের বডিতে যেই গ্যাসটা ফর্ম করে, ওই গ্যাসটা ফর্ম করার সময় আমরা যে ওষুধগুলো খাই তারা মূলত কাজ করে কিভাবে। কথা শোনা যাচ্ছে এখন? আমাদের স্ক্রিন শেয়ারটা বন্ধ করে কথা শোনা যায় ভালো। জি স্যার, কথা শোনা যাচ্ছে। ওকে, সো আমরা যে ওষুধগুলো খাই খেয়াল করে দেখো, লেখা থাকে অ্যালুমিনিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট। এই সকল কম্পাউন্ড গুলো মূলত ক্ষার হিসেবে কাজ করে। যখন তুমি কোনো ক্ষার খাবা, আলটিমেটলি তোমার বডিতে যে অ্যাসিডটা থাকে ওই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটাকে নিউট্রাল করে দেয়। এখন কথা হচ্ছে আমাদের বডিতে কি পরিমাণ অ্যাসিড তৈরি হয়। একজন সুস্থ মানুষ দৈনিক প্রায় 2 থেকে 3 লিটার পরিমাণে গ্যাস্ট্রিক জুস তার তৈরি হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এবং এই অ্যাসিডের ঘনমাত্রা কি পরিমাণ বা কত পরিমাণ কনসেন্ট্রেট অ্যাসিড, এটা এত পরিমাণ কনসেন্ট্রেট সেটা জিঙ্কে গলায় ফেলতে সক্ষম অথবা হাতকে পোড়াইতে সক্ষম। এত পরিমাণ ঘনমাত্রার অ্যাসিড তুমি প্রতিদিন নিঃসরণ করো। কিন্তু কথা হচ্ছে এত হাই কনসেন্ট্রেটেড অ্যাসিড আমাদের পেট পুড়ে যায় না কেন? 2 থেকে 3 লিটার অ্যাসিড তৈরি হচ্ছে দৈনিক, তাহলে তো পেট পুরো ছাই হয়ে যাবে, তাই না? পেটের পাকস্থলীর পাকস্থলীর ভিতরে, বিশেষ করে ভিতরে যে মেমব্রেনটা থাকে, ওই মেমব্রেনে এক ধরনের পর্দা থাকে বা এক ধরনের মিউকাস তৈরি হয়, পিচ্ছিল টাইপের কম্পাউন্ড, যেটা মূলত অ্যাসিডটাকে তোমার ওই স্কিনের সাথে লাগতে দেয় না। যাদের গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে যায়, মানে জানা পেটে খুব প্রচন্ড ব্যথা হয়, আলসার হয়ে যায়। আলসার মূলত কি? আলসারটা হচ্ছে ঘা তৈরি পেটের ভিতরে পাকস্থলীতে, সামান্য ক্ষত তৈরি। সো যখনই তুমি খাবার দাবার গ্রহণ করবা তোমার ওই অ্যাসিডটা নিঃসরণ হবে, তো ওই ক্ষতের মধ্যে যখন অ্যাসিডটা লাগে তখন সেটা ব্যথা করা শুরু করে, ফুটতে থাকে। তো আলসারটা একটা সময় বাড়তে বাড়তে ক্যান্সারে রূপান্তরিত হয়। এটা একটা লাস্ট স্টেজ হচ্ছে ডেথ। যার কারণে নিয়মিত খাবার গ্রহণ করতে হয়। অনিয়মিত খাবার গ্রহণ করলে সেক্ষেত্রে আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ বডির একটা সার্কেল থাকে, তুমি যদি সেখানে অনিয়মিত উল্টাপাল্টা কোনো কিছু গ্রহণ করো, সময় মতো গ্রহণ না করো, তোমার যে অ্যাসিডটা বের হবে তার তো একটা সার্কেল থাকে, আমি এই সময় অ্যাসিডটা শরীর থেকে বের হবে। বডির প্রতিটা অংশের মেকানিজম একদম ফিক্স করা থাকে। তো কোনো একটা জায়গায় তুমি যদি কোনো কারণে গড়বড় করো, উল্টাপাল্টা করো, তোমার বডি মিসবিহেভ করা শুরু করবে তোমার সাথে। এটা একটা মেশিনের মতো আর কি। যারা অনিয়মিত খাবার দাবার খায় তাদের মূলত এই ধরনের সমস্যা হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তুমি যখন বডি থেকে অসময়ে অ্যাসিডটাকে নিঃসরণ করবা, যখন তুমি খাও, খাওয়ার সাথে সাথে তোমার বডিতে এক ধরনের এনজাইম থাকে, যে এনজাইম থেকে বা যে অংশটা থেকে মূলত এই অ্যাসিডটা নিঃসরণ হয় সেটা ট্রিগার আপ হয়। তো উল্টা পাল্টার সময় যখন বডি থেকে অ্যাসিডটা বের হয়, আলটিমেটলি তোমার সেটা আলসারে রূপান্তরিত হয় বা ক্ষত তৈরি করে তোমার পাকস্থলী। একটা সার্টেন টাইম পরে সেটা যখন বড় আকার ধারণ করে, অনেকে দেখা যায় গ্রামে বিশেষ করে এত পরিমাণ ব্যথা হয় একটা সময় মারাও যায়। কারণ ওই সামান্য ক্ষত থেকে এটা আস্তে বড় হতে থাকে, যখনই সেখানে অ্যাসিড লাগে সেটা পুড়তে থাকে, ক্ষতটা আস্তে বড় হতে থাকে। তো ওই সকল মানুষগুলোকে সবসময় জাউ টাইপের খাবার খেতে বলে, নরম খাবার। খুব হার্ড খাবার খাবা, ওটার উপর ভিত্তি করে ওই পরিমাণ অ্যাসিড বের হয়। যেরকম খাবার খাবা এরকম অ্যাসিড বের হয়, এই আর কি। তো ওই অংশটাই ছিল মোটামুটি আমাদের। স্যার খালি বলো কি যেন বলতেছিলাম? খালি স্যার খালি পেটে থাকলে কি আহ, যে অ্যাসিডটা খালি পেটে থাকলে বললাম না তো, বডির যে সার্কেল আছে এটা একটা নির্দিষ্ট সময় পরে পরে অ্যাসিডটা তৈরি করে আর কি। তো তুমি খালি পেটেও যদি থাকো ওই অ্যাসিড তৈরি হতে পারে, তৈরি হয়, ওটা আরো খারাপ অবস্থা। সো স্যার পেটের যারা মধ্যে
হ্যাঁ বলো, পেটের মধ্যে স্যার কি? পেটের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় এবং আমরা লেবুও খাই, তাহলে দুইটা অ্যাসিড আচ্ছা। একসাথে হয়ে যায়, তাহলে কোনো সমস্যা হয় না স্যার? তুমি যে অ্যাসিডটা দাও, লেবুতে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে, তাই না? জি স্যার। তো সাইট্রিক অ্যাসিড, যে কোনো অর্গানিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড, যে কোনো অর্গানিক অ্যাসিডটাই হচ্ছে উইক অ্যাসিড। যখন তুমি কোনো খাবার গ্রহণ করো, তো ওই অ্যাসিডটা বিভিন্ন স্টেপে গিয়ে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায় ওটা আসলে ঘনমাত্রা নেগলিজিবল, আর ওটা আসলে ওর কাজই করে না। কারণ ওই হাইড্রোক্লোরিক এত পরিমাণ শক্তিশালী অ্যাসিড থাকে, বললাম না, যেটা তোমার জিনকে গলায় ফেলতে সক্ষম বা তোমার হাতকে পড়াইতে সক্ষম। তো ওই অ্যাসিডের তুলনায় এই অ্যাসিড হাইড্রোক্লোরিক, তুমি টক জাতীয় যত ধরনের ফল খাও, আম খাও, টক আম, বা লেবু খাও, বা তেঁতুল খাও, এটাই খাও, ওই অ্যাসিড গুলো আসলে ওটার তুলনায় কোনো নগণ্য ঘনমাত্রার তুলনায়, সেগুলো খুব একটা ইফেক্ট করে না। So, তাহলে স্যার এইগুলো খাওয়ার বেনিফিট কি? আচ্ছা আচ্ছা, বেনিফিট কি? টক জাতীয় ফলে থাকে ভিটামিন সি থাকে। সো এই যে সাইট্রিক অ্যাসিডের কথা বললাম বা অন্য কথাগুলো বললাম, এই যে ভিটামিন সি এর কথা বলতেছিলাম, ভিটামিন সি হচ্ছে অনেকটা পেনিসিলিনের মতো কাজ করে। পেনিসিলিন হচ্ছে এমন এক ওষুধ যেটা সকল রোগের জন্য কাজ করে। সো টক টাইপের যে ফল বা এই যে ভিটামিন সি, এই ভিটামিন সি তোমার বডিতে পেনিসিলিনের মতো কাজ করে, শরীরের সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে, যার কারণে এই টক টাইপের ফলগুলো শরীরের জন্য উপকারী। তাহলে স্যার আবার অনেকে বলে লেবু খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, এটা হজম কিভাবে শক্তি স্যার? কিন্তু না, না না, হজম শক্তি বৃদ্ধির ব্যাপারটা আসলে ওরকম না, এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই। লেবু খেলে শরীরের ইমিউন সিস্টেম ভালো হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়। যদি তুমি যদি ভিটামিন সি খাচ্ছ, এই সি তোমার শরীরের ইমিউন সিস্টেম ভালো করবে আস্তে আস্তে। সেই করোনাকালীন সময় অনেক ডাক্তার হয়তো পরামর্শ দেন যে বেশি করে ভিটামিন সি খান। প্রথম দিকে এরকম ছিল না কিছু, যে বেশি করে লেবু খাওয়া, মালটা খাওয়া। জি স্যার। তো ওইটারও আবার কিছু সাইড এফেক্ট আছে। তুমি অতিরিক্ত পরিমাণ যখন কোনো ইনটেক গ্রহণ করবা, ওটা তোমার হিতে আবার বিপরীত হইতে পারে। সবকিছু ব্যালেন্স থাকা ভালো আর কি। তোমার শরীরে ইমিউন সিস্টেম এত পরিমাণ ভালো হয়ে গেল, তোমার শরীরের ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে, উপকারী ব্যাকটেরিয়া, এই ইমিউন সিস্টেম সেই ব্যাকটেরিয়াকে মারা শুরু করলো, তখন তো হিতে বিপরীত হয়ে গেল। মানুষের পাকস্থলীতে প্রায় 2 থেকে 3 কেজি পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, প্রায় 2 থেকে 3 কেজি পরিমাণ ব্যাকটেরিয়া এর মধ্যে। সবসময় থাকে স্যার? হ্যাঁ, সবসময়। এবং এই পরিমাণ ব্যাকটেরিয়া গুলোর মধ্যে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া গুলো শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া, আমার শরীরে যেগুলো উপকার করে। তো তুমি যখন তোমার শরীর ইমিউন সিস্টেম এত পরিমাণ বাড়াবা, অতিরিক্ত পরিমাণে লেবু খেয়ে, ওই মালটা খেয়ে, তখন দেখা গেল ওই ইমিউন সিস্টেম অতিরিক্ত কারণে তোমার শরীরের ওই উপকারী ব্যাকটেরিয়া গুলো মরতে থাকে, মরে যায়, আরো ক্ষতিকর কাজ। হ্যাঁ বলো, বলো কি বলতেছিলাম আশরাফ? স্যার হ্যাঁ বলো প্লিজ। স্যার বলছি যে একটা কথিত আছে যে দুধ এবং ওই যে আনারস খাইলে সমস্যা হয়, এমনকি মানুষও মারা যায় শুনছি। না, এটা পুরো ফাউল। স্যার এটা ব্যাখ্যা, স্যার এটা ব্যাখ্যাটা স্যার। এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই। দুধ আনারস আমি অ্যাভেলেবল খেয়েছি, এমন কিছুই হয়নি। ঠিক আছে স্যার। এগুলা, হ্যাঁ বলো কি বলতেছিল? কে যেন কি বলতেছিল, চলে গেল। স্যার বলতে চাচ্ছিলাম, আমরা অনেক সময় খালি পেটে যখন পানি খাই তখন গ্যাস্ট্রিকটা অনেকটা ফিল হয় না বলা যায়। তো সেক্ষেত্রে আসলে পানিটা স্যার গ্যাস্ট্রিক প্রতিরোধে কিভাবে কাজ করে? আচ্ছা, পানির ব্যাপারটা কি বলি, শরীরে এক একটা খাবার অ্যাবজর্ব হতে অনেক সময় লাগে। যেমন পানি, পানি শরীরে অ্যাবজর্ব হয়ে যেতে খুব অল্প সময় লাগে, 5 থেকে 10 মিনিট শরীরে অ্যাবজর্ব করে নেয় পানিটা। যখন তুমি পানিটা খাও, এক একটা খাবার শরীরে অ্যাবজর্ব হতে এক এক সময় লাগে। খুব সকালে উঠে যখন তুমি পানি খাবা, শরীরে যে পানির চাহিদা পূরণ হয়, তো বডিতে যখন তুমি পানিটা তুমি ইনপুট করাও, তখন কিন্তু গ্যাস্ট্রিক জুস বের হয় না, কারণ তোমার বডিতে সেটা ফিল করে তোমার শরীরে কি ঢুকতেছে। যখন তুমি খুব শক্ত খাবার খাও, সেটা হজম করতে যে পরিমাণ অ্যাসিড লাগবে, পানি হজম করতে অ্যাসিড লাগে না, অটো হজম হয়ে যায়, অটো শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। বডির প্রত্যেকটা সেক্টরে যে বিক্রিয়াগুলো হয়, সেগুলো অনেক নিয়ন্ত্রিত বিক্রিয়া হয়।
একদম প্রতিটা সেক্টরে, জিহ্বা থেকে শুরু করে একদম পাকস্থলী থেকে শুরু করে একদম পাচন থেকে শুরু করে যখন তুমি একদম সিক্রেশন করো লাস্ট পর্যন্ত প্রতিটা সেক্টরই যত বিক্রিয়া হয় সবগুলো সিস্টেমেটিক হয়ে যায়। সো কোনো একটা পয়েন্টে যদি তুমি সেটাকে ডিস্টার্ব করো কোনোভাবে, অনিয়ম করো, তো ওইটার ইফেক্ট তোমার বডির উপর পড়বেই। বললাম না একটা মেশিন, তো মেশিনে কোনো একটা পয়েন্টে যদি ডিস্টার্ব হয় পুরো মেশিনটাই তখন ডিস্টার্ব হয়ে যায়। সো পানি খাওয়া ভালো, সকালবেলা ঘুম থেকে উঠে পানি খাওয়া ভালো, শরীরের জন্য ভালো। ভালো হচ্ছে এই সেন্সে যখন তুমি অতিরিক্ত পরিমাণে পানি খাবা, সাপোজ 2 গ্লাস বা 3 গ্লাস তুমি পানি খেলে, আমাদের শরীরে যত ধরনের বিক্রিয়া হয় এতে প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেল তৈরি হয়। ফ্রি রেডিকেল বুঝো? স্যার না। নাম শুনছো কখনো? স্যার মুক্ত ফ্রি রেডিকেল হচ্ছে মানে ফ্রি আয়ন তৈরি হয়, যেমন অক্সিজেন আয়ন, হাইড্রোজেন আয়ন, ক্লোরাইড আয়ন, বিভিন্ন ধরনের আয়ন তৈরি হয়। তো কথা শোনা হচ্ছে? আচ্ছা, এটা বলতেছিলাম যে শরীরে যখন এক্সেস পরিমাণ ফ্রি রেডিকেল তৈরি হয় সেটা তোমার শরীরে ক্যান্সার তৈরি করতে সক্ষম হয়। সকালে যখন তুমি পানি খাও এক্সেস পরিমাণ ফ্রি রেডিকেল গুলো এগুলো পানির সাথে ডিজলভ হয়ে যায় এবং তোমার ইউরিনের সাথে সেটা বের হয়ে যায়। যার কারণে বলা হয় ঘুম থেকে উঠে পানি খাওয়া ভালো, শরীরের জন্য ভালো, শরীরের ইমিউন সিস্টেম ভালো থাকে। স্যার বলা হয়ে থাকে যে যদি একটু গরম পানি হয় নাকি আরো ভালো, স্যার এটার ব্যাখ্যা। আচ্ছা আচ্ছা, গরম পানি হলে ভালো বলতে গরম পানিগুলো তোমার শরীরের বডির যে ফ্যাট গুলো থাকে, বিশেষ করে তোমার খাদ্যের যে ফ্যাট থাকে সেটাকে সে ডিজলভ করতে সক্ষম হয়। তো সেটা ভালো, সবসময় গরম পানি খাওয়া আরো ভালো, কুসুম কুসুম গরম পানি তোমার শরীরের জন্য ভালো। মানে খাদ্য নালীতে অনেক সময় দেখা যায় মানে প্রচুর পরিমাণে ফ্যাট জমে, তো গরম পানি খাওয়ার কারণে সেটা ফ্যাট ডিজলভ হয়ে যায়। তো দেখা যায় সেটা তোমার যে কোনো কিছু হজম করতে সুবিধা হয়। ভালো হচ্ছে তোমার শরীরের ভিতরে যে টেম্পারেচার থাকে, মানুষের শরীরের টেম্পারেচার কত? অ্যারাউন্ড 37 ডিগ্রি সেলসিয়াস। অ্যারাউন্ড 37 ডিগ্রি। তো তখন যখন তুমি এর থেকে কম টেম্পারেচারে পানি খাবা বা ঠান্ডা পানি খাবা, তো সেটাকে তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট করাইতে গেলে শরীরের ঝামেলা হয়। বা যে কোনো বলার সময় যে এসির বাতাস শরীরের জন্য ভালো না। কেন ভালো না? কারণ তোমার ভিতরে টেম্পারেচার হচ্ছে 37, বাইরে তুমি এসি টেম্পারেচার দিয়ে রাখছো 22 বা 18। এই যে টেম্পারেচারের তারতম্য হয় এটা শরীরের মেটাবলিজম অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এটা শরীর অনেক ধরনের ক্ষতি করে। যখন এসির বাতাস শরীরের জন্য সবসময় ভালো না, শরীরে ক্ষতি করে। এই আর কি অবস্থা। আমাদের চ্যাপ্টারটা মনে হয় শেষ, ওখানে আর কিছু নাই। সো ঈদের আগে আমাদের আর ক্লাস হবে না, আজকে লাস্ট ক্লাস ছিল। সো ঈদের পরে আমাদের ক্লাস শুরু হবে, আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। আর তোমাদের লাস্ট যে দুটো চ্যাপ্টার পড়ানো হলো কেমিক্যাল কাইনেটিক্স এবং অ্যাসিড বেস, একটু দাঁড়াও, একটা চ্যাপ্টার উপর তোমাদের সেকেন্ড ক্লাস টেস্ট হবে, কোনটা দেওয়া যায় বলো? অ্যাসিড বেস দিবা নাকি কেমিক্যাল কাইনেটিক্স দিবা? যদি আমার সাজেশনের কথা বলো কেমিক্যাল কাইনেটিক্স দেওয়া ভালো, যেহেতু চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, ক্লাস টেস্ট দিলে পড়াও হলো, কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে জানাও হলো। স্যার এসএসসি মনে হয় ভালো হয়, স্যার, এটা একটু সহজ আছে। সেমিস্টার ফাইনালে স্যার যেখান থেকে সেট হওয়ার সম্ভাবনা হ্যাঁ, বলো। বেশি থাকে, তো এটা থেকে সিটি হলে ভালো। যেখান থেকে সেট বলতে মানে কেমিক্যাল কাইনেটিক্স থেকে মোটামুটি সেট হয় না, কারণ কোশ্চেন মডারেশন হয়। তো তো একটা কোশ্চেনের মতো কোশ্চেন হয়, পুরো একটা কোশ্চেনের মতো মডারেশন হইলো। এসিড বেস থেকে পুরো কোশ্চেন হয় না। তো সেক্ষেত্রে আমি যদি সাজেশন চাও আমি বলবো কেমিক্যাল কাইনেটিক্সটা পরীক্ষা দাও, আমাদের জন্য ভালো।
যদি বলো না আসার এসি বেস দিব, সহজ আছে। ঠিক আছে স্যার, আপনি যেটা বলেন স্যার এটাই আমাদের জন্য ভালো আর কি স্যার। এসি বেসও দিতে পারো, ওটা সমস্যা নেই যদি চাও। তবে ট্রেনিং গাইড তোমার জন্য ভালো হয় আর কি, কারণ যেহেতু মোটামুটি পুরো একটা কোশ্চেনের মতো হয়, আর মডারেশন হলো একটা কোশ্চেনের মতোই থাকে, তো তার মধ্যে ভালোটা প্রিপারেশন হয়ে গেল আর কি আমাদের। তো কেমন স্যার আমাদের ঈদের পরে আবার আমাদের সেমিস্টার ফাইনালের ডেট আছে স্যার একাডেমিক ক্যালেন্ডারে আর কি, ঈদের পরে। এরপরে ডেট আছে, আচ্ছা। এখন বলো তোমরা কি পরীক্ষা দিবা কিনা আগামী সপ্তাহে? আমার সমস্যা নাই, পরীক্ষা তো অনলাইনে, যদি পরীক্ষা দিতে চাও দেওয়া যায়, সমস্যা নেই। স্যার এই রমজানের মধ্যে পরীক্ষা নিয়েন না স্যার, এমনি হলো পরীক্ষা দিতে চাই না স্যার। আচ্ছা সমস্যা নেই, তাহলে ঈদের পরে তোমরা একটা ডেট ফিক্স করে দাও, কবে পরীক্ষা দিবা। তো খুব বেশি দেরি করো না আর কি। জি স্যার, স্যার সেটাই হয়। সো ঈদের পরপরই আমরা যখন আমাদের অনলাইনে ক্লাস শুরু হবে, জাস্ট একদিন পরেই আমরা পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবো আর কি। জাস্ট মনে রাখো সেকেন্ড ক্লাস টেস্ট হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স এর উপরে, ফার্স্ট কথা। এবং পরীক্ষাটা হবে ঈদের পরে যখন আমাদের আবার অনলাইনে ক্লাস শুরু হবে, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাসের দিন। ঈদের পরবর্তীতে সেকেন্ড ক্লাস আমাদের যখন হবে সেদিন আমাদের ক্লাস টেস্ট, সেকেন্ড ক্লাস টেস্ট। জি স্যার। তো চ্যাপ্টার কোনটা? কেমিক্যাল কাইনেটিক্স। তো সবাই অনেক ভালো থাকো, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই সাবধানে থাকো, যে যেখানেই থাকো না কেন। ভালো, হ্যাঁ বলো। স্যার ঈদের পরে কি আমাদের ফিজিক্যালি ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা আছে স্যার? না রে ভাই, ক্লাস ক্যাম্পাস তো খুলবে কিনা শিওর না, কারণ সবাইকে ভ্যাকসিন দিতে পারে তাহলে ক্যাম্পাস খোলার সম্ভাবনা আছে। আমাদের ভ্যাকসিনই তো আসতেছে না, ক্যাম্পাস খুলবে কি হবে বলো। জি স্যার। তারপরেও বলা যায় না, যদি ক্যাম্পাস খুলে দেয় তো ভালো, আপাতত কোনো সম্ভাবনা দেখতেছি না আর কি। আবার খোলার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কারণ তোমাদের 2020-21 সেশনের এডমিশন টেস্টের ডেট হয়েছে, এটা হচ্ছে জুলাইয়ে। সো এডমিশন টেস্ট অবশ্যই ফিজিক্যালি পরীক্ষা নিবে। যদি এডমিশন টেস্ট নেওয়া যায় তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটাও হয়তো বা নেওয়া যেতে পারে, নিবে হয়তো বা। সবকিছু প্রশাসনের উপর ডিপেন্ড করে আর কি। নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, আমাদের ভিসার বা সিনিয়র টিচার যারা আছেন, যারা এই ডিসিশন গুলো নেন, ওরা আসলে কি করবেন না করবেন ওরা ভালো জানে। তো তোমাদের পরীক্ষাটা নিয়ে নিলে আমি খুব উপকৃত হই, আমার কাছে মনে হয় খুব ভালো হয় তোমাদের জন্য। দুইটা সেমিস্টার আসলে তোমাদের লোড পড়ে যাবে অনেক বেশি। স্যার আপনি যে ক্লাসে ভিডিওগুলো করছেন এগুলোকে সাপ্লাই দিবেন আমাদের? কোনগুলো ভিডিওগুলো? হ্যাঁ মানে রেকর্ডিং আর কি যে করতেছেন। আচ্ছা রেকর্ডিং গুলো হ্যাঁ হয়তো দেওয়া যায়। স্যার দিলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি একটা প্ল্যাটফর্মে হয়তো দিয়ে দিবে তোমাদের। ঠিক আছে, ধন্যবাদ। সো সবাই অনেক ভালো থাকো, হ্যাঁ। যদি আগে হয়তো কথা হবে না, সাবধানে থাকো, হ্যাঁ। বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।